পুরুষ থেকে নারী হতে লাগে $1,40,000, নারী থেকে পুরুষ হতে লাগে $1,25,000, লিঙ্গ সার্জারিতে লাগে $30,000, চেহারা সার্জারি করে মেয়ে পুরুষ করে ফেলতে লাগে $25,000 থেকে $60,000, ব্রেস্ট সার্জারির জন্য লাগে $5,000 থেকে $10,000। শুধু তাই না, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে মেয়ে হয়ে থাকতে হবে, প্রতি বছর তাকে হরমোন নিয়ে নিয়ে ছেলে হয়ে থাকতে হবে। এটা একটা খরচ আছে, প্রতি বছর $1,000 উপরে তাকে খরচ করতে হবে। 2017 সালে শুধু পুরুষ থেকে নারী হওয়ার যে মার্কেট, এই মার্কেটটা ছিল $11.5 কোটি, এবং 2024 সালে এই মার্কেটটা গিয়ে দাঁড়াবে $97 কোটি। তার মানে দেখেন, এই যে একটা জিনিস আপনাদেরকে আমি বলি, একটু গ্যাপ নেই, যে আজকে যে বাংলাদেশে একটা আছে যে আমেরিকাতে, আমি একটু সময় নিচ্ছি, আমি একটু আপনাদের কাছে সময় নিচ্ছি, আমেরিকাতে প্রতি বছর $223 বিলিয়ন লাগে শুধুমাত্র মদ খাওয়ার কারণে যে ক্ষতিগুলো হয়, ভাঙচুর হচ্ছে, কেউ শারীরিকভাবে অসুস্থ হচ্ছে, পরের দিন অফিসে আসতে পারতেছে না, এই যে মদ খাওয়ার কারণে $223 বিলিয়ন ক্ষতি হয় আমেরিকার প্রতি বছর। আমাদের বাংলাদেশ এই ক্ষতিটা থেকে বেঁচে আছে না বেঁচে নাই? এই খরচটাকে আমাদের করা লাগতেছে, এই টাকাটাকে আমাদের নষ্ট হচ্ছে। এটা আমাদের উলামায়ে কেরামের অবদান। আমাদের উলামায়ে কেরাম মদের ব্যাপারে, জুয়ার ব্যাপারে, জিনার ব্যাপারে মানুষের মধ্যে এমন একটা অবস্থা, এমন একটা মনোভাব তৈরি করে রাখছেন, যার কারণে এই বাংলাদেশের বিলিয়ন ডলার বেঁচে যাচ্ছে। তাহলে আজকে এই যে নতুন করে আমাদেরকে এত $বিলিয়ন এই দেশকে খরচ করতে হবে, তো এটা আমাদের কিছুই করণীয় নাই, আমাদের ডাক্তার সমাজের কিছুই করণীয় নাই। আজকে কেন একজন ডাক্তারের বিরুদ্ধে কথা বলবে না, যদি সে আসলে দেশপ্রেমিক হয়ে থাকে? আজকে আমরা উলামায়ে কেরাম দেশপ্রেমিক, তারা এই বিষয়ে কথা বলতেছেন। এটা কি শুধু উলামায়ে কেরামের জিনিস? আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ বাবা, আমাদের কোনো এখানে বলার কিচ্ছু নাই? আমার আপনার ছেলে তো, আমাদের উলামায়ে কেরামের সন্তান তো এখানে পড়ে না, তবু তারা কথা বলতেছে। তাহলে আজকে আমি আপনি, যাদের সন্তান এই পাঠ্যপুস্তক পড়বে, যাদের সন্তান এই কনফিউশনের মধ্যে ভুগবে, এই মানসিক অসুখে তারা আক্রান্ত হবে, তারা সে কোনো কথাই বলতেছেন না। কেন এরকম হচ্ছে? তাহলে ভুক্তভোগী তো আমরাই হব। সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে, আর তার ছেলে যে পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে, সেই ছেলেটা মানে এমন যে লম্বায় 6 ফিট, এরকম কাঁধ প্রশস্ত, মাসল, মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ। সে মেয়েদের পোশাক পরে, সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো। সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল, আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না। আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে, 7 বছর 4 বছর, আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি। আমি জানি না আমার মৃত্যুর পরে আমার সন্তান সে কি হয়ে যাবে, আমি জানি না। সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, আমার মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও, যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে, তারা যেন নিবৃত্ত হয়, তারা যেন নিরস্ত হয়, এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এখন আমি খুব সংক্ষেপে একটা পরিকল্পনা আমি উপস্থাপন করার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের দেশে মানুষ, আমরা ধর্মপ্রাণ, ধর্মভীরু, উলামায়ে কেরামের অবস্থান আমাদের সামনে অনেক উঁচু। সেজন্য আমাদের উলামায়ে কেরামের কেন্দ্রীয় দিক নির্দেশনা আসতে হবে। কেন্দ্রীয় দিক নির্দেশনা, কেন্দ্রীয় ফতোয়া। এখন এই দেশের মানুষ ধর্মভীরু, তারা হালালকে হালাল মনে করে মানতে চায়, হারামকে হারাম মানতে চায়। হয়তো সবসময় পারে না, কিন্তু তবু তার অন্তর থেকে চেষ্টা করে, তওবা করে। তো যার কারণে আমাদের অন্তরে ধর্মের এখন একটা জায়গা আছে। সুতরাং আমাদের একটা কেন্দ্রীয় ফতোয়া এই বিষয়ে আমাদের আসতে হবে। 2 নম্বর হচ্ছে, এই ফতোয়ার জন্য শুধুমাত্র উলামায়ে কেরামই না, বরং যারা জেনারেল শিক্ষিত, যারা এক্সপার্ট আছেন এই সমস্ত বিষয়ে, যারা এই অতীত ইতিহাস, বিভিন্ন ইংরেজি টার্ম, যে বিষয়গুলো নিয়ে মানে শক্ত দালায়েল সমৃদ্ধ একটা জিনিস তৈরি করার জন্য আমরা সবাই এক হয়ে আমরা কাজ করবো। এই জন্য উলামায়ে কেরাম এবং জেনারেল শিক্ষিত এক্সপার্টদের সমন্বয়ে একটা গবেষণা সেল আমাদের প্রয়োজন। 3 নম্বর হচ্ছে, আজকে আমি খুব লক্ষ্য করেছি একটা জিনিস, যখন আমরা এনজিওদের বিরুদ্ধে কথা বলতে এসেছি, আমি একটু তাড়াতাড়ি কথা বলছি, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি, যখন এনজিওর বিরুদ্ধে কথা বলতে এসেছি, আমরা একের পর এক বলে যাচ্ছি যে টিনের চাল খুলে নিয়ে গেছে, গরু নিয়ে গেছে, কিন্তু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নাই, আমাদের কাছে কোনো ডেটা নাই যেটা নিয়ে আমরা কথা বলবো। অথচ ওরা কিভাবে কাজ করে জানেন? ওরা যখন এই কথা যদি ব্র্যাকের কথা বলি, তারা একটা ভার্সিটি তৈরি করছে। এই ভার্সিটির আন্ডারে তাদের বিভিন্ন রিসার্চ সেন্টার আছে। একটা সেন্টার শুধু এই জন্য ডেডিকেটেড সেন্টার শুধুমাত্র এই জন্যই, যেটা ট্রান্সজেন্ডার এবং সমকামীদের নিয়ে রিসার্চ করবে। এবং এই রিসার্চের যে ফলগুলা, এগুলো তারা নিয়ে এসে দেখায় যে এই দেশের ট্রান্সজেন্ডার অনেক কষ্টে আছে। এই রিসার্চটা তারা বিদেশে পাঠায়। বিদেশে পাঠালে বিদেশিরা কি দেবে? এই রিসার্চটা দেখে তারা টাকা দেয়। এই রিসার্চটা তারা সরকারের বিভিন্ন যখন মিটিং হয় সেখানে তারা ঢোকে, এই রিসার্চগুলো তারা দেখায় এবং সরকারি পলিসিকে নিজের পক্ষে আনার চেষ্টা করে। আজকে যে আমরা গভর্নমেন্টের সামনে কিছু একটা উপস্থাপন করবো, কোনো একটা পলিসিকে আমরা আমাদের পক্ষে, ইসলামের পক্ষে আনার জন্য চেষ্টা করবো, আমাদের হাতে ডেটা কোথায়, আমাদের রিসার্চ কোথায়, আমাদের ডকুমেন্টেশন কোথায়? এই জন্য খুব জরুরি হচ্ছে যে আমরা উলামায়ে কেরাম এবং জেনারেল শিক্ষিত দায়ীদের সমন্বয়ে আমাদের একটা রিসার্চ উইং আমাদের হতে হবে। এরপর আরেকটা এটা যে ইসলামের উপর যে কোনো সামগ্রিক যে হামলাগুলো হচ্ছে, আজকের মতো আমরা সবাই মিলে একসাথে কাজ করবো। বিভিন্ন ঘটনার উলামায়ে কেরাম, বিভিন্ন চিন্তার যারা জেনারেল শিক্ষিত, আমরা দাওয়াতের কাজ করছি, আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। এখনো আরেকটা জিনিস হচ্ছে, আমাদের
মিডিয়া এগুলো কেউ আমাদের পক্ষে না। আমি লাস্টে আরেকটু কথা বলবো হয়তো মিডিয়ার উদ্দেশ্যে। মিডিয়া এগুলো কেউ আমাদের পক্ষে নেই, হ্যাঁ সবাই তাদের পক্ষে, কারণ এদের উপর আছে প্রচুর টাকা। যার কারণে আমাদের যে কাজটা করতে হবে, এখন একটা জিনিস আমাদের হাতে আছে, সেটা হচ্ছে মসজিদ। মসজিদের মেম্বারগুলো আমাদের মিডিয়া। একটা কেন্দ্রীয় নির্দেশনা যদি আসে, এটা বাংলাদেশের লক্ষ লক্ষ মসজিদে এক শুক্রবারে পৌঁছে দেওয়া সম্ভব কিনা বলেন? হ্যাঁ, সুতরাং এই জায়গায় আমরা দায়িত্বশীলতার সাথে এই জায়গাগুলো আমরা কাজ করবো ইনশাল্লাহ। এরপর যে কাজটা একটা জরুরি কাজ, সেটা হচ্ছে আমাদের মনে, জনগণের মনে সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভুল জিনিস, সরকারি পাঠ্যপুস্তক যে একটা নির্ভরযোগ্য জিনিস, এই ধারণাটাকে চ্যালেঞ্জ করার মতো মানসিকতা জনগণের মধ্যে দিয়ে দিতে হবে। কারণ সরকারি পাঠ্যপুস্তকের মধ্যে এনজিও গুলোর হস্তক্ষেপের কারণে বিভিন্ন সরকারি কর্তা ব্যক্তিদেরকে ঘুষ, উৎকোচ এগুলো প্রদানের মাধ্যমে তারা সরকারি পাঠ্যপুস্তকে তারা নষ্ট করে ফেলছে। সুতরাং জনগণের মধ্যে এটার ব্যাপারে আস্থাহীনতা তৈরি করতে হবে, এর মধ্যে বিষ আছে, এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে। আর হচ্ছে এনজিওদের প্রভাব কমানোর জন্য শুধুমাত্র মুখে আলাপ করলেই হবে না, বরং আমাদেরকে গ্রাম ভিত্তিক এনজিও, অনেক ভাই বলেছেন যে মসজিদ ভিত্তিক এনজিও, মারুফ ভাই বলে গেছেন, ওলামায়ে কেরাম বলছেন যে মাদ্রাসা ভিত্তিক এনজিও। মানুষের তো চাহিদা আছে, ওই চাহিদাটা পূরণের জন্য আমাদের একটা বিকল্প ব্যবস্থা তৈরি করতে হবে। সেটা কর্জে হাসানের মাধ্যমে হতে পারে, সেটা স্থানীয়ভাবে সাদাকা কালেকশনের মাধ্যমে অসহায় লোকদের ঘরগুলো উঠাই দেওয়া যেতে পারে, তাদেরকে ভরণ পোষণের জন্য, তাদের জীবিকার জন্য সেলাই মেশিন, গরু, যে ব্যবস্থাগুলো আছে, হ্যাঁ মানে ওরা যে কাজগুলো করে যাচ্ছে, আমরা হয়তো পুরোটা নাও পারতে পারি, কিন্তু কিছু সংখ্যক মানুষকে তো আমরা ইমান আমল বাঁচাতে পারবো, ঠিক না? সুতরাং আমাদের একটা অল্টারনেটিভ একটা এনজিও, সেটা সেন্ট্রাল হোক, সেন্ট্রাল হলে ভালো, না হলে পর বিচ্ছিন্ন গ্রাম ভিত্তিক, মহল্লা ভিত্তিক, মসজিদ ভিত্তিক এনজিও আমাদের তৈরি করতে হবে। আরেকটা হচ্ছে এইগুলোতে স্থানীয় ছাত্র যুবকদেরকে, জেনারেল শিক্ষিত ছাত্র যুবকদেরকে সম্পৃক্ত করতে হবে। ওলামায়ে কেরামের ভিন্ন দায়িত্ব আছে, তারা অন্যান্য বিভিন্ন দায়িত্ব নিয়ে তারা ব্যস্ত। জেনারেল শিক্ষিত যারা যুবক আছেন, তাদেরকে এ ব্যাপারে সামনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে আলেমদের নেতৃত্বে। এই সাথে এরা যে কাজটা করে, আমি একটা জিনিস বলছি, মানে তাড়াতাড়ি বলার কারণে জিনিস ছুটে যাচ্ছে, সেটা হচ্ছে তারা আমাদের রুচিকে নষ্ট করে। আমি শুরুতে বলছি যে রুচি নষ্ট করা, ঠিক বে ঠিক, হালাল হারাম, জায়েজ না জায়েজ, এটার যে রুচি, এটাকে তারা নষ্ট করে দেয়। সমাজের মধ্যে জেন্ডার রূপান্তরমুখী শিক্ষা, মানে যে একজন পুরুষ একজন নারী নিজেকে নারী ভাববে, এটাই স্বাভাবিক, রুচি নষ্ট করে দিচ্ছে, ঠিক না? এইভাবে তারা রুচিকে নষ্ট করে, রুচি নষ্ট করে তারা শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে। আপনারা জানেন যে এনজিওগুলোর বিভিন্ন শিক্ষা কার্যক্রম আছে, প্রত্যন্ত অঞ্চলে তারা স্কুল চালায়, ঠিক আছে না, এগুলো চালায়। তো এভাবে তারা রুচিকে নষ্ট করে, এবং যাদের রুচি নষ্ট তাদেরকে তারা আশ্রয় দেয় কিসে? স্বাস্থ্য খাতের মাধ্যমে। স্বাস্থ্য খাতের মাধ্যমে তারা বিভিন্ন বলে যে আমরা এইডসদেরকে সেবা দিই, আমরা সমকামীদেরকে সেবা দিতে চাচ্ছি, আমরা ট্রান্সজেন্ডারদেরকে সেবা দিচ্ছি, এইগুলো বলে তারা তাদেরকে শেল্টার দেয়, তাদেরকে কর্মসংস্থান করে, পুনর্বাসন করে। তো এই জায়গাগুলোতে আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা সেক্টরে আমাদের কাজ করতে হবে। এবং নুরানি শিক্ষাকে, মানুষ আগে বলছে মানুষের মধ্যে এখনো ধর্মভীরতা আছে, সুতরাং নুরানি শিক্ষাটাকে যদি আমরা জাগতিক শিক্ষার সমন্বয়ে একটু কি বলা যায়, সাধারণ মানুষের কাছে আরো বেশি সম্মানজনক করে তুলতে পারি, তাহলে পরে আমার মনে হয় বিপুল সংখ্যক মানুষ এই জেনারেল শিক্ষার এই কারিকুলাম বাদ দিয়ে আমাদের এখানে দিবে। অলরেডি হচ্ছে, বিভিন্ন জায়গায় নুরানির মাদ্রাসাগুলোতে ছাত্রদের সংখ্যা বেড়ে গেছে, স্কুলের ছাত্র সংখ্যা কমে গেছে। এটাকে আরো বেগবান করার জন্য আমাদের একটা সমন্বয়ের মাধ্যমে একটা যুগোপযোগী একটা কারিকুলাম আমাদেরকে গার্জিয়ানদেরকে দেখাতে হবে।